এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। যেখান থেকে যাত্রা হবে সেই জায়গায় গেলাম। সাথে কাঁধে কলেজে ব্যাগ ছিল কাপড় রাখার জন্য। এত মানুষ দেখে অবাক হলাম। আর কত সুন্দর সুন্দর মেয়ে, সব কিউটের ডিব্বা। ছেলেও আছে। তার মধ্যে কিছু মানুষ দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। খেয়াল করলাম অফিসে যেই ছেলেটা পিকনিকের কথা বলছিল সেই ছেলের সাথে ম্যাডাম হেসে হেসে কথা বলছিল। ভাবছিলাম ম্যাডামকে কাপড় গিফট করব, নিমিষেই মনটা পাল্টে গেল। বাসগুলো খেয়াল করলাম, এগুলো তো সাধারণত ভিআইপি মানুষ যাতায়াত করে। পিকনিকের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। আমি মন খারাপ করে বাসে বসে রইলাম। একটু পর আকাশ আমার সাথে বসলো। কি রে ভাই, একটা আইডিয়া দে না। আজকে আমার মন ভালো নেই, এখানে না বসে মিনহার সাথে বসার চেষ্টা করো। সে উঠে চলে গেল। মিনহা মনে হয় অন্য একটা বাসে বসেছে। একটু পর ম্যাডাম আর ছেলেটা একসাথে বাসে উঠলো। আমার সামনের সিটে দুজনে পাশাপাশি সিটে বসলো। আমার মনে মনে রাগ হচ্ছিল। ম্যাডাম পেছন থেকে কয়েকবার আর চোখে তাকালো। একটু পর আমার কাছে এসে, কিরে তুই একা কেন? তোর মতো কাউয়া মার্কা চেহারার মানুষের সাথে কে বসবে বল? আমি রাগ করে বললাম, এখনো সবাই আসেনি, আর আমার সাথে কেউ বসতে হবে না। আমাকে না জ্বালিয়ে জানতো এখান থেকে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে ম্যাডাম নিজের সিটে গিয়ে বসে পড়লো। এমন সময় একটা লোক প্রবেশ করলো, সাথে ম্যাডামের বয়সী একটা মেয়ে, মানে বাবা মেয়ে। মেয়েটা কালো জিন্স, কালো সানগ্লাস, কালো শার্ট পরে আছে। লোকটাকে দেখে সাথে সাথে ম্যাডাম আর সাথে থাকা ছেলেটা সবাই দাঁড়িয়ে সালাম দিল। মনে হয় কোনো ভিআইপি পার্সন। আমিও সালাম দিলাম। মেয়েটা লোকটা আমার সামনে দুইটা সিটে পাশাপাশি বসলো। আমি কিছুক্ষণ বসে থেকে ভাবলাম সেন্টার ফুড চাবানো যাক, তাই উঠে বাস থেকে নামতে যাব। এমন সময় মেয়েটা আমাকে দেখে সাথে সাথে সানগ্লাস খুলে ফেললো। আমি সেটাকে খেয়াল করিনি। আমি বাস থেকে নেমে দোকানে চলে যাই। আরে এই ছেলে এখানে কিভাবে? একেই তো আমি খুঁজি। আমার পেছনে বসেছিল এতক্ষণ, আর আমি কই তাকিয়ে আছিলাম। দোকান থেকে সেন্টার ফ্রুট কিনে বাসে উঠে সিটের কাছে এসে দেখি আমার পেছনের সিটে মেয়ে আমার পাশের সিটে বসা। এমন সময় হঠাৎ কয়েকটি লোক এসে মেয়েটাকে বলল অন্য সিটে বসতে। শালার কপাল। যাই হোক, একটা মাইয়া মানুষ পাশে বসছিল, তাকে ওঠানোর জন্য সব দেখে যৌথ আন্দোলন শুরু করে দিয়েছে। মেয়েটা চুপচাপ অন্য একটা সিটে বসলো, আর লোকগুলো আমাকে এখানে বসতে বললো। ম্যাডাম পেছন থেকে পুরো ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু কিছু বুঝলো না, আমিও না। আমি বসে বসে সেন্টার ফ্রুট চিবাচ্ছি। এমন সময় কালো শার্ট পরা মেয়েটা আমার পাশে বসলো। আমি অবাক হয়ে মেয়েটা হাসি দিয়ে প্লাস হাত বাড়িয়ে, আমি ইভা চৌধুরী, আপনি? আমি শামীম। নাইস নেম আর নাইস শার্ট। এদিকে ম্যাডাম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাডাম বুঝলো না এত সেলিব্রিটি মানুষ আমার পাশে বসার জন্য এত কিছু কেন করলো। ম্যাডামের সহ্য হচ্ছিল না আমার পাশে এই মেয়েকে দেখে। আল্লাহ আপনাকে ভালোবেসে নিপুণভাবে তৈরি করেছেন তারই পছন্দ অনুযায়ী। সো কখনো নিজেকে কালো, খাটো, চিকন, মোটা, লম্বা, দেখতে সুন্দর না ভেবে কখনো মন খারাপ করবেন না, কখনো অভিমান করবেন না আল্লাহর প্রতি। মনে রাখবেন, সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসে। সেই আল্লাহ আপনাকে কালো, মোটা, চিকন, খাটো, লম্বা যেভাবেই তৈরি করুক না কেন, সেটাই আপনার জন্য বেস্ট। আল্লাহর দেওয়া সুন্দর দেহটাকে ভালোবাসেন, তারই ইবাদত করেন। যদি আপনার সৌন্দর্য নিয়ে কেউ ব্যঙ্গ করে, তাহলে তাকে বলে দিবেন আমার আল্লাহ আমাকে ভালোবেসে তৈরি করেছেন, আর আমি তাতেই অনেক খুশি। ভালোবাসেন নিজেকে, ভালোবাসেন নিজের সৌন্দর্যকে, ভালোবাসেন আল্লাহকে। সৌন্দর্য নিয়ে অহংকার দেখাবেন না। দয়া করি আল্লাহ আপনাকে দান করুক শান্তির স্বর্গীয় সুখের অনুভূতি। আমি খেয়াল করলাম ম্যাডাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢাকা থেকে যাত্রা হলো সিলেট চা বাগানের উদ্দেশ্যে। চলন্ত বাসে কিছুক্ষণ বসে থাকতেই ম্যাডাম ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। আমার অনেক রাগ হলো, তাই বসা থেকে উঠে ম্যাডামের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি তো কাওয়ার মতো দেখতে, তাই না? চুলে হাত দিয়ে ভাব নিয়ে বললাম, দেখেছেন কত সুন্দর একটা মেয়ে পাশে বসেছে। যাবি এখান থেকে? আমি নাকে হাত দিয়ে, কি গন্ধ, শালা মনে হয় পাত দিচ্ছে। ম্যাডাম ফিক করে হেসে দিল। ছেলেটার সাথে সাথে রেগে কলার ধরে, ইডিয়ট, কাকে কি বলছিস জানিস তুই? আমিও কলার ধরে ফেললাম। এরপর দুজনের মাঝে মারপিট শুরু হয়ে গেল। আমি মারতে গিয়ে ভুল করে ছেলেটার শার্টের পকেটে হাত আটকা পড়ে টান দিতেই শার্ট ছিঁড়ে যায়। শার্টের এক পাশ ছিঁড়ে ঝুলে আছে দেখে ভিখারি মনে হচ্ছে। কয়েকটি ছেলে এসে দুজনকে আলাদা করে ফেলে। ইভা চৌধুরী অর্থাৎ আমার পাশে বসে থাকা মেয়েটা এবং তার বাবা আমাদের কাছে এসে, তোমরা কি নিয়ে মারামারি শুরু করে দিলে? আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল এই ছেলে পাত দিচ্ছে। আমি বলাতেই আমার কলার ধরে ফেলে বাসের সবাই হাসতে থাকে। তুমি তাকে পা দিতে দেখেছো? আঙ্কেল পাত দিতে আবার দেখা যায় নাকি? আমি গন্ধ পাইছি। আমার কথা শুনে রাসেল চৌধুরীও হাসতে থাকে। ইভা চৌধুরী পুরো পাগলের মতো হাসতে থাকে। ইভা চৌধুরী আমাকে উদ্দেশ্য করে বলেই, আচ্ছা,
মারামারি মানলাম, ঠিক আছে, তুমি দেখতে ছেলেটা স্মার্ট। হাসতে থাকে। এরপর রাসেল চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে, আমরা একটা বনভোজনে যাচ্ছি, এখানে কোনো গন্ডগোল চাই না। যদি কেউ করে আমি আইনগত তার ব্যবস্থা নিব। আর হ্যাঁ ইমরান, তোমার পেটে গ্যাসের সমস্যা থাকলে ঔষধ খাও। সাধারণ বিষয় নিয়ে আমি কোনো গন্ডগোল চাই না। ছেলেটা আবুলের মতো সবকিছু শুনেই যাচ্ছে। আমি আমার সিটে এসে বসে পড়লাম। এমন সময় ম্যাডাম কাছে এসে, কাউকে অপমান করতে হলে তোর কাছ থেকে আইডিয়া নেওয়া উচিত। আচ্ছা বাদ দেন, এসব নেন, সেন্টার ফ্রুট খান। কারিমা আমার হাত থেকে সেন্টার ফ্রুট নিয়ে নিজের সিটে বসে পড়ল। এমন সময় ইভার কাছে এসে, মেয়েটাকে? আমার অফিসের বস, তাহলে ঠিক আছে। তাকেও 2টা সেন্টার ফ্রুট দিলাম। ধন্যবাদ জানালো আমাকে। বাস চলছে আপন গতিতে, কিন্তু আমার মন চলেছে ধীর গতিতে। বোরিং লাগছে বসে থাকতে থাকতে। বাসায় থাকতে তো রান্না আর অফিসের মধ্য দিয়েই চলে যায় সময়। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম কালো সানগ্লাস পরে মোবাইল চাপছে। আমি তাকাতেই আমার দিকে তাকালো। আমি তার সানগ্লাস আমাকে দিতেই বললাম। সে একটা হাসি দিয়ে চোখ থেকে সরিয়ে সানগ্লাসটা আমার হাতে দিল। আমি লাগিয়ে বললাম, দেখেন তো কেমন লাগছে আমাকে। সো নাইস। একটু ইসমাইল হয়ে আমার দিকে লুক করেন, আমি পিক তুলব। আমি তাই করলাম। বাসে বাকিটা সময় ঘুমিয়ে পার করে দিলাম। গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা হয় এমন অবস্থা। বাস থেকে নেমে এত মানুষ দেখে অবাক হলাম। মনে হয় সবাই বাসে ছিল, তাই সকালে এত মানুষ চোখে পড়েনি। এমন সময় ছেলেটা আমার কাছে এসে ফেসবুকে তার ছিঁড়ে ফেলা শার্ট ছবি দেখিয়ে, তুমি শুধু আমাকে বাসে অপমানই করনি, এখন ফেসবুকেও আমার বন্ধুরা মজা করছে। তোমাকে তো আমি দেখে নিব। এমন সময় ইভা ঠাস। এই ছেলে, কিছু হলে তোমার লাইফের 12টা বাজিয়ে দিব। ম্যাডাম, আপনি এমন সাধারণ একটা ছেলের জন্য কেন এমন করছেন? সেটা তোকে বলতে হবে না, জাস্ট এর থেকে দূরে। আপনার সানগ্লাসটা আবার দেন তো আমাকে। সে খুলে দিয়ে দিল। আমি লাগিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিয়ে, এবার ভালো করে দেখে নিন। ছেলেটা রাগ করে দ্রুত চলে গেল। একটা খালি জায়গা, অনেক বড় 2টা তাঁবু টাঙানো হয়েছে। একটাতে মেয়েরা, আরেকটাতে ছেলেরা রাত কাটাবে। পাশে অনেক বড় হোস্টেল আছে, ওয়াশরুমের প্রয়োজনে সবাই সেখানেই যাচ্ছে। বড়লোক মানুষ, বুঝতেই পারছেন সবকিছু আগে থেকেই ঠিক করা। তাঁবুর ভিতরে প্রবেশ করে বুঝলাম মাটিতে শুয়ে ঘুমাতে হবে, তবে অনেক সুন্দরভাবে বিছানা করা। আমার অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর জন্য শুতেই আকাশ আমার কাছে এসে, ভাই আমাকে কিছু বলতে যাবে। আমি বাধা দিয়ে বললাম চুপ থাকতে। সে চুপচাপ আমার পাশেই শুয়ে পড়ল। খুব ভোরে ঘুম ভাঙলো। পেটে অনেক ক্ষুধা, রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই হয়তো কেউ খাওয়ার জন্য বিরক্ত করেনি। কিছুটা হেঁটে যেতেই একটা টং দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে চা আর বিস্কুট দিয়ে খেলাম। ভালো লাগলো চাটা অনেক। চা বাগানে যদি চা না ভালো লাগে ব্যাপারটা মানায় না। মাইকে সবাইকে ডাকছে খাওয়ার জন্য। সবার খাওয়ার ব্যবস্থা খুবই ভালো। সকালে সবাইকে বিরিয়ানি খেতে দিল। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো ঘুরতে বের হয়ে গেল। দেখলাম ম্যাডাম ইমরান নামের ছেলেটা একসাথে ঘুরতে যাচ্ছে। অনেক সুন্দর লাগছিল কারিমাকে, তবে যেই জামা আর জুতা পরছে মনে হয় না ভালোভাবে হাঁটতে পারবে। আমি তাদের ফলো করেই হাঁটতে থাকি। তবে প্রাকৃতিক পরিবেশ দেখে ভালো লাগার বদলে আমার খারাপ লাগছে, কারণ ম্যাডাম অন্য একটা ছেলের সাথে ঘুরেছে, তাও আমি যেই ছেলের সাথে ঝগড়া করছি। অনেকটা পথ হাঁটার পর দেখলাম দুজনে একটা উঁচু পাহাড়ে উঠতে চাইছে। হঠাৎ ম্যাডাম পা পিছলে পড়ে যায়। আমি ভয়ে আটকে উঠলাম। মাটির সাথে কয়েকবার গড়াগড়ি করে নিচে গিয়ে থামে। ছেলেটা ম্যাডামকে তোলার বদলে হাসতে থাকে। ম্যাডাম চেহারা ও ভূতের মতো হয়ে গেছে। অনেকদিন আগে একবার মনে হয় বৃষ্টি হয়েছিল, একটু জায়গা পানি জমে থেকে এখনো সেখানে একটু কাদার মতো রয়ে গেছে, আর সেখানেই ম্যাডামের মুখ কাদায় মাখামাখি হয়ে গেছে। যেভাবে পড়েছে মনে হয় ব্যথা পাইছে অনেক। ম্যাডাম নিজে নিজে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমার খারাপ লাগছিল অনেক। মন চাইছিল দৌড়ে কাছে চলে যাই। ইমরানের হাসি থামছিল না। সে ম্যাডামকে দেখেই হাসছে, অবশ্য হাসার মতোই, পুরো ভূতের মতো দেখা যাচ্ছে। ম্যাডাম ইমরানকে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় ইমরান, আরে যা যা, তোর মতো উটকো ঝামেলা নিয়ে কে ঘুরবে? এমন সময় আমার মোবাইলে কল আসে। কান্না মিশ্রিত কণ্ঠে, তুই কোথায় এখন? কেন ম্যাডাম? না, তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। কোনো সমস্যা? আপনি কোথায় এখন? আমি জানি না, কান্না করে তুই এখন আমার কাছে আসবি ব্যাস। পুরা পাগল। আমি দৌড়ে সামনে গিয়ে তার কাছে যেতেই আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি বললাম, এমন অবস্থা কেন? না দেখার ভান করে কিছু না বলে কাঁদতেই থাকে। আমি ছাড়িয়ে দেখলাম হাতে চামড়া ছুলে গেছে, ঘাড়ের কাছে হালকা রক্ত বের হচ্ছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে বললাম মুখটা পরিষ্কার করতে। আমি ছিলে যাওয়া জায়গায় স্পর্শ করতেই বলে চিৎকার দিয়ে উঠল। আমার চোখে জলে ছলছল করছিল।
আমি একটা পাহাড়ে উঠে উপ অঞ্চলের মাটি ঘর দেখেছি। ম্যাডামকে নিয়ে সেখানেই গেলাম। একটা মহিলাকে ম্যাডাম কাটা হাত দেখিয়ে বললাম চিকিৎসার জন্য ঔষধ পাওয়া যাবে কিনা। মহিলা দুজনকে একটা জায়গায় নিয়ে গেল। সেখানে দেখলাম একটা মন্দির, তার পাশে বিশাল বড় একটা বট গাছ, তার শিকড় মাটি পর্যন্ত ঝুলে আছে। আর পাশে 2-1টা দোকানও আছে। এমন জায়গায় দোকান পাওয়া যাবে ভাবাই যায় না। মহিলাটা একটা দোকান দেখিয়ে বলল সেখানে ওষুধ পাবো। আমি তাকে বললাম একটু দাঁড়াতে। সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আমি ম্যাডামকে নিয়ে দোকানে গেলাম। ঔষধ আর 2টা পানি বোতল কিনে ব্যাগে রেখে দিলাম। ঔষধ বলতে মলম। এরপর ম্যাডাম ঘাড়ে আর হাতে লাগিয়ে দিলাম। ম্যাডাম কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। সে কখন থেকে? মহিলা কাছে এসে বললাম ম্যাডাম কাপড় ময়লা হয়ে গেছে, কাপড় পরার জন্য কোনো জায়গা আছে কিনা। ম্যাডাম কিছু বুঝতে পারছিল না। মহিলা তার ঘরের সামনে এনে বলল ভিতরে গিয়ে পড়তে পারে। আমি ব্যাগ থেকে জিন্স প্যান্ট আর জার্সি আর শার্টটা দিলাম। ম্যাডাম অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হালকা ধাক্কা দিয়ে মাটির ঘরের দিকে ঠেলে দিলাম। কিছুক্ষণ পর পরে আসতেই দেখলাম পুরা খেলোয়াড় মতো লাগছে। মাথায় ক্যাপ থাকলে আরও ভালো লাগতো। আমি ব্যাগ থেকে জুতো হাতে দিয়ে পড়তে বললাম। সে সাথে সাথে পরে নিল। আমি মহিলার হাতে টাকা দিয়ে রাখতে বললাম। প্রথমে রাখতে চাইনি, অনেক জোরাজুরি করাতে রাখলো। এরপর ম্যাডাম পুরনো জামাগুলো কি করবে আমাকে বলল। আমি বললাম এই বস্তার মতো কাপড় আমি ব্যাগে রেখে বোঝা বইতে পারবো না, এগুলো এখানেই থাকুক। কিছুটা পথ যেতেই সে খুশিতে লাফ দিল, আমাকে জড়িয়ে। অনেক ভালো একটা কাজ করেছো, নিজেকে এখন পাতলা লাগছে অনেক। এরপর দৌড়াতে থাকে, আমার সামনে হাঁটছে আর নাচছে। এক কথায় পাগলের মতো দুষ্টুমি করছে। তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলাম। আমার আগেই উঠে যাচ্ছে সে। পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখলাম পুরা পৃথিবীটা মনে হয় সবুজ। আমি মোবাইলে দিয়ে ম্যাডামের ছবি তুললাম। এত বড় পাহাড়ে উঠে ক্লান্ত লাগছে। ব্যাগ থেকে বোতল বের করে পানি খেলাম। ম্যাডাম আমার হাত থেকে বোতল নিয়ে পানি খেলো। দুজনে পাশাপাশি বসে সবুজের দিগন্তের পথে তাকিয়ে রইলাম। একটু পর আমি ম্যাডামের শরীরের ক্ষতগুলো দেখতেই মলম বের করে আবারও লাগিয়ে দিলাম। এরপর হেঁটে হেঁটে রাস্তার কাছে এসে পড়ি। রাস্তায় শুধু গাড়ি আসা যাওয়া করতেছে। এমন সময় ইভা কোথা থেকে জানি আমার সামনে আসে। এসেই আমি আপনাকে খুঁজতে খুঁজতে শেষ, আমি আপনার সাথে ঘুরবো। আমি ম্যাডামের দিকে তাকালাম, অন্যদিকে তাকিয়ে আছে। বললাম বিকালে ঘুরবো, এখন অনেক ক্ষুধা, খাওয়া দাওয়া শেষ করে নেই। ইভাও আমাদের দুজনের সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে। তাবু কাছে এসে ফ্রেশ হয়ে ম্যাডামের কাছে গেলাম। দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি আবার কি হলো আপনার? কিছু না, যায় এখান থেকে। খাবার খাইছেন? না, আমি খাবো না। আমি কি 2টা প্লেটে খাবার আনলাম। রান্নার আইটেম ছিল ঝাল মাংস, লেগ পিস আর পোলাও ভাত। ম্যাডামের হাতে দিয়ে বললাম একটু আগে তো কত হাসি খুশি ছিলেন, এখন কি হলো? তুই তো বিকেলে ওই মেয়ের সাথে ঘুরবি, আমি কার সাথে ঘুরবো? আপনাকে ঘুরতে হবে না। ম্যাডাম আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ওই মেয়ের সাথে আপনিও থাকবেন? ম্যাডাম মুচকি হাসলো। তবে মনে হয় এতটা ভালো লাগেনি। বিকালে দুইজনের সাথে ঘুরতে বের হলাম। তবে সন্ধ্যায় ফিরে এসে বুঝলাম মাইয়া মানুষের সাথে কোথাও যাওয়া ঠিক না। মাথাটা ধরিয়ে ফেলছে। এত বকবক করে কিভাবে? একটা থাকলে ঠিক আছে, কিন্তু 2টা বা 3টে একসাথে হলে মনে হয় FM রেডিও বাজা শুরু হয়েছে। বসে রেস্ট নিচ্ছিলাম, এমন সময় আকাশের কাছে এসে কি রে ভাই, একটা আইডিয়া দে না। শোন, তাহলে কাল মিনহাকে পাহাড়ের উপর নিয়ে প্রপোজ করবি, আর রাজি না হলে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার হুমকি দিবি। সে আমার দিকে তাকিয়ে রইল। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম ভাঙলো কারো স্পর্শে। চোখ মেলে দেখলাম ম্যাডাম। ইশারা করে বললাম কি চাই? চলো আমার সাথে। বাইরে এসে জিজ্ঞেস করলাম এত সকালে কেন ডাকছেন আমাকে? এমন সময় মিনহাকে দেখলাম সকালের প্রকৃতির দৃশ্য উপভোগ করছে। আমি কারিমাকে বললাম একটু দাঁড়াতে। তাঁবুতে ঢুকে আকাশকে ঘুম থেকে তুললাম। তারপর তাকে মিনহার কথা বললাম। সেও আমার সঙ্গে সাথে সাথে বের হলো। ভাই একটু হেল্প করো না, এখন প্রপোজ করার অনেক সুন্দর একটা সময়, বলো কিভাবে করি? এমন সময় ইভাও কোথা থেকে জানি চলে আসে। তার একটু পরেই সাবিহা আসে, তার একটু পরে ইমরান আসে। যেই ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে এরপর আরও কয়েকজন আসে। মোটামুটি 13-14 জনের মতো। এত ভোরে এত মানুষ দেখব ভাবা যায় না। যদিও এত মানুষের মাঝে স্বাভাবিক ব্যাপার। আমাদের দেখে মিনহাও চলে আসে কাছে। ইভা সকলকে উদ্দেশ্য করে যেহেতু আমরা খুব ভোরে উঠে গেছি, চলেন আমরা আজকে সকালটা বের হই একসাথে। সবাই রাজি হলো। সবাই প্রায় একসাথে হাঁটতেছি। আমার 2 পাশে ইভা এবং ম্যাডাম, আর আকাশ মিনহা পাশে। হাঁটতে হাঁটতে অনেক সুন্দর জায়গায় আসলাম। জায়গাটায় কৃষ্ণচূড়া গাছ, তাও 2টা একসাথে রক্ত তাজা ফুটন্ত ফুল হৃদয় ছুঁয়ে দিল সবার। গাছের নিচটাই সবুজ ঘাসে আরও মনোরম করে তুলেছে। সবাই একসাথে ওইখানে গিয়ে বসে পড়লাম। আমি গাছের শিকড়ে বসলাম, আমার পাশে ম্যাডাম বসলো। জায়গাটা ছিল অসাধারণ, তাই কেউ আর অন্য কোথাও যেতে চাইল না। ভোরের সূর্যের আলো যেন গাছের সবুজ পাতার ফাঁকে খুঁজে নিচ্ছিল আমাকে। ইভা সকলের উদ্দেশ্য করে হে গাইস,
আমরা এখন খুব সুন্দর একটা পরিবেশের মাঝে আছি, তাই এই মুহূর্তে সকলের কাছ থেকে একটা উত্তর জানতে চাইবো, ভালোবাসা কি? প্রথমে সাবিয়া থেকে শুরু হলো। সাবিয়া কিছুটা সময় ভেবে বলতে শুরু করলো, ভালোবাসা হলো মায়া, যার জন্য প্রিয় মানুষটাকে কোনোভাবেই ভোলা যায় না। এইভাবে একে একে সবার বলা শেষ হলো। আমিও বললাম। এরপর সবাই তাঁবুতে ফিরে আসলাম। বনভোজনের সময় কাটিয়ে বাসায় ফিরলাম। রাতে শুয়ে ফেসবুকে ঘুরছিলাম, এমন সময় ইভা মেসেজ দিল। কেমন আছেন মিস্টার? ভালো, আপনি? আমিও ভালো আছি। কালকে একটু আমার সাথে যেতে পারবেন? কোথায় যাব? গেলেই দেখতে পারবেন। আসলে কাল অফিস আছে, বিকালের দিকে ফ্রি হব। তাহলে বিকেলেই আপনাকে পিক করবো। আল্লাহ হাফেজ। এরপর মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে চা তৈরি করে ম্যাডামের রুমে দিয়ে আসলাম। ম্যাডামের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে বসতেই আকাশ আমার কাছে আসলো। ভাই একটু হেল্প করেন না, আমি মিনহাকে কিভাবে মনের কথা বলি আমার। আমি বললাম, তুমি এক কাজ করো, যেহেতু তুমি মিনহার কাছে গিয়ে প্রপোজ করতে ভয় পাচ্ছ, তাহলে তুমি তাকে চিঠি দিয়ে প্রপোজ করতে পারো। তাহলে কাল চিঠি আনবো লিখে। বলেই আকাশ নিজের কেবিনে চলে গেল। বিকালে ম্যাডামকে নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে বসতেই দারোয়ান এসে, স্যার আপনাকে বাইরে একটা ম্যাডাম ডাকছে। আমি দ্রুত রেডি হয়ে বাইরে চলে আসলাম। দেখলাম ইভা গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে। এই যে মিস্টার, গাড়িতে তাড়াতাড়ি বসেন। আমি বসে পড়লাম। এদিকে ম্যাডাম আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে আমার পিছু পিছু আসে। দেখলো ইভার সাথে গাড়িতে করে যেতে। ম্যাডামও আমাকে গাড়ি করে আমাদের ফলো করতে থাকে। এদিকে ইভা গাড়ি চালিয়ে কই যাচ্ছে আমি নিজেও জানি না। অবশেষে গাড়ি থামলো একটা ব্রিজের পাশে। গাড়ি থেকে নেমে ব্রিজের পাশে দাঁড়িয়ে নদীর স্বচ্ছ পানি দেখে ভালো লাগছিল। বর্ষার আগমনে চারদিক পানিতে পরিপূর্ণ। চলেন ফুচকা খাবো। আপনি তাহলে ফুচকা খাওয়ার জন্য আনছেন আমাকে? ইভা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ফুচকা খাওয়া শেষ করে ব্রিজের দেওয়ালে হাত রেখে নদীর পানিগুলো দেখছিলাম। ইভা পাশে এসে দাঁড়িয়ে, জায়গাটা সুন্দর না অনেক? এমন সময় একটা ফুল বিক্রেতাকে দেখে, এই যে মিস্টার, আমাকে একটা ফুল কিনে দেন প্লিজ। আমি ফুল বিক্রেতার কাছ থেকে 2টা ফুল কিনে তাকে দিলাম। সে খুশিতে আমাকে হালকাভাবে জড়িয়ে ধরল। এদিকে ম্যাডাম এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। আমি সাথে সাথে তাকে ছাড়িয়ে নিলাম। এই যে মিস, এটা পাবলিক প্লেস, ইজ্জতের 12টা কেন বাজাতে চাচ্ছেন? আরে আমাকে তো রান্না করতে হবে। ম্যাডাম হয়তো আমারই অপেক্ষায় বসে আছে, তাই ইভাকে বললাম আমাকে বাসায় যেতে হবে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্না শেষ করে ম্যাডামের রুমে গেলাম। দেখলাম বিছানায় চিত হয়ে শুয়ে আছে। আমি কাছে গিয়ে, ম্যাডাম আপনার কি শরীর খারাপ? কিছু বললো না। কপালে হাত রাখতেই ঠাস। দূর হ আমার সামনে থেকে। বুঝলাম না কিছু, হঠাৎ করে এইরকম ব্যবহার কেন করছে? আমি রান্নাঘর থেকে প্লেটে করে ভাত আর বাটিতে করে তরকারি নিয়ে আসলাম। তার সামনে নিতেই খাবারগুলো ছুঁড়ে ফেলে দিল। আপনি এইরকম কেন করছেন? সমস্যাটা কি আপনার? আমার কাছে এসে ঠাস। আমার চোখের সামনে থেকে দূর হ। আমি খাবারগুলো ফ্লোর থেকে পরিষ্কার করে না খেয়ে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে চা তৈরি করে ম্যাডামের রুমে চা দিয়ে আসলাম। অফিস টাইমে ম্যাডামকে ডাক দিতে গেলাম। গিয়ে দেখলাম রুমে কেউ নাই, আর চা খাইনি, যেভাবে ছিল সেভাবেই আছে। বাইরে এসে দেখলাম গাড়ি নাই। দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলল ম্যাডাম গাড়ি নিয়ে গেছে। আমি অবাক হলাম। এখন আমি অফিসে যাই কি করে? রিক্সা করে যেতে যেতে আধা ঘন্টা লেট হলো। অফিসে ঢুকে কেবিনে বসতেই পিয়ন এসে বলে গেল ম্যাডাম ডাকে। আমি ম্যাডাম কেবিনে ঢুকে ম্যাডামের কাছে যেতেই, আসার সময় অনুমতি নিতে হয় জানিস না? আর এত লেট কেন? নঠাস। এটা তোর বাবার অফিস না, যখন মন চায় আসবি আবার চলে যাবি। আর আমার গাড়িতে আর উঠবি না। তোকে আমার জন্য দুপুরের খাবার আনতে হবে না। 3টা ফাইল হাতে দিয়ে বলল কালকের ভিতর জমা দিতে। আমি ফাইল নিয়ে কেবিনে চলে আসলাম। ফাইলগুলো দেখে বুঝলাম 2 দিন কমে এই কাজগুলো কমপ্লিট করা অনেক কষ্ট হয়ে যাবে। হঠাৎ করে ম্যাডাম এইরকম ব্যবহার কেন করছে? কাজ শুরু করে দিলাম। খাওয়ার কথাও মনে নাই। কারিমা হোটেলে খাবার দেখে মন খারাপ করে বসে রইল। অল্প খেয়ে বাকিটুকু পিয়নকে নিয়ে যেতে বলল। আমি কাজ করে একটা ফাইল শেষ করে হাফ ছেড়ে বসতেই অফিস ছুটি হয়ে গেল। বাকি 2টা ফাইল কোনো সময় করব চিন্তা হচ্ছিল। ফাইলগুলো নিয়ে রিকশায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্না করে ম্যাডামের জন্য 1 প্লেট খাবার রুমে দিয়ে এসে নিজে খেয়ে বাকি ফাইলগুলো শেষ করার জন্য কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে একটা ফাইল শেষ করতেই রাত 12টা বাজলো। উঠে ম্যাডামের রুমে গেলাম। দেখলাম ম্যাডাম নাই। তার মানে অফিস শেষে বাসায় এখনো আসেনি। চিন্তা হচ্ছিল। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বসে থাকতেই ম্যাডাম আসলো আর পড়ে যাচ্ছিল। আমি ধরতে যাব, ডোন্ট টাচ মি। কথা শুনে বুঝলাম নেশা জাতীয় কিছু খেয়েছে। হেলতে দুলতে হেঁটে ম্যাডাম রুমে চলে গেল। রুমে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। আরে কি আজব, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। আমি জুতো আর মোজা পা থেকে খুলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে চা তৈরি করে ম্যাডামের রুমে ঢুকতেই ম্যাডামের সাথে ধাক্কা খেয়ে গরম চাটা শরীরে পড়ে গেল। ম্যাডামের না, আমার শরীরে। আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে পানি দিলাম পেটে।
গেঞ্জিটা ভিজে গিয়েও পেটে ছ্যাঁকা লাগছে, পেটটা লাল হয়ে গেছে আর জ্বলছিল। অবাক হলাম, ম্যাডাম আমাকে দেখতেও আসেনি। ওয়াশরুম থেকে বের হতেই ঠাস। তোকে বলছি আমাকে চা দিতে। আমি এবার করুণ কণ্ঠে, ম্যাডাম আপনি হঠাৎ করে আমার সাথে এইরকম ব্যবহার কেন করছেন? ম্যাডাম কিছু না বলে বাইরে চলে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে ম্যাডামের রুমে গেলাম। দেখলাম কাল রাতের খাবার নিচে পড়ে আছে। পরিষ্কার করে রিক্সা করে অফিস গিয়ে বসতেই আকাশ কাছে এসে কাঁদতে থাকে। ভাই প্রপোজ করেছি। কাল যখন চিঠি দিয়েছি তখন কিছু বলেনি, কিন্তু দুদিন পর আমাকে অনেক অপমান করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই মনে হয় মেয়েটা অন্য কেউ আছে, তাই অপমান করেছে। তাহলে কাজের ফাঁকে আমার দিকে তাকিয়ে থাকতো কেন? আমি কেন মেয়ের সাথে কথা বললে মুখটা কালো হয়ে যেত কেন? আমি খাবার না খাইলে আমাকে খাবার দিত কেন? ভাই তুমি মনে হয় ভুল দেখছো আর ভুল ভাবছো। তুমি আর ওই মেয়ের দিকে তাকিও না, ভুলে যাও। হঠাৎ আকাশ অনেক গম্ভীর হয়ে যায়। ছেলেটা আসলেই মেয়েটাকে অনেক ভালোবাসে। দেখলাম সে অনেক শান্তভাবে নিজের কেবিনে গিয়ে বসে কাজ করতে থাকে। মানুষ আজব, অল্প সময়ের মাঝে পরিবর্তন হয়ে যায়। আমি কাজ করছিলাম, পিয়ন এসে ম্যাডাম কেবিনে যেতে বলল। আমি ম্যাডামের কেবিনে গিয়ে, মে আই কাম ইন? ম্যাডাম অনুমতি দিল। আমি গিয়ে কেবিনের সামনে দাঁড়িয়ে থেকে বসে পড়লাম। ম্যাডাম ধমক দিয়ে, আমি তোকে বসতে বলছি। আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম ফাইলগুলো নিয়ে আসতে বলল। আমি 2টা ফাইল নিয়ে ম্যাডামের কাছে রাখলাম। ম্যাডাম 2টা দেখে জিজ্ঞেস করলো, আর একটা ফাইল কই? ম্যাডাম ওইটার কাজ শেষ হয়নি। ম্যাডাম জোর গলায় চিল্লিয়ে, ওইটার কাজ করিসনি কেন? অফিসে কয়েকজন ব্যাপারটা দেখতে ম্যাডাম কেবিনে উকি মারতে থাকে। আমি বললাম, ম্যাডাম অনেক কাজ, তাই সময়ের সাথে হয়ে ওঠেনি। ম্যাডাম ফাইলগুলো নিখুঁতভাবে চেক দিচ্ছিল, কোনো ভুল পাইনি। পরে আমি আমার কেবিনে চলে আসি। অফিস শেষে বাসায় এসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু ম্যাডাম কালকের ন্যায় আবারও মাতাল হয়ে আসলো। তৃতীয় দিন একইভাবে মাতাল হয়ে আসলো। কিছু বলতে পারবো না, বললেই থাপ্পড় দিবে। আমি সকালে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডামের কাছে গিয়ে, ম্যাডাম আপনি আমার রান্না খাবার খান না ঠিক আছে, কিন্তু রাতে এইরকম মাতাল হয়ে আসতে পারবেন না। আমি যেটা মন চাই করব, তাতে তোর কি? আমি বললাম, তাহলে আমি চলে যাব। ম্যাডাম হেসে, তোর চেহারাটা দেখলে আমার ঘৃণা হয়। আমার চোখের সামনে থেকে চলে গেলে আরো ভালো হয়। বলেই ম্যাডাম বাইরে চলে গেল। আমি রাগ করে ব্যাগ নিয়ে গ্রামে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে চলে আসলাম। প্রতিদিন মাতাল হয়ে বাসায় আসবে, কিছু বলা যাবে না, কোয়া যাবে না। থাক তুই তোর মতো। মনে মনে আঙ্কেলের কথা না রাখতে পারায় খারাপ লাগছিল। ঢাকা থেকে বাসায় আসতে রাত হয়ে গেল। রুমে ঢুকে দেখলাম আব্বু ঘরে নাই, তাই বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর আব্বু আসে, আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বাবা কাঁদছো কেন? এবার 15 দিনের কমে তোকে যেতে দিচ্ছি না। আব্বু আমি আর ঢাকায় যাব না। তাহলে গ্রামে কি করবি? এসব পরে কথা হবে, এখন খাবার খাবো, তাড়াতাড়ি খাবার দাও। আব্বুর সাথে একসাথে খেলাম। এদিকে ম্যাডাম আমাকে অফিসে আসতে না দেখে বাসায় এসে খুঁজতে থাকে। দারোয়ান থেকে জানতে পারে আমি চলে গেছি। ম্যাডাম যেন এবার আকাশ থেকে পড়লো। সে ভাবতেই পারিনি আমি চলে যাব। ম্যাডাম মন খারাপ করে অফিসে চলে আসে। রাতে ম্যাডাম আমার রুমে যায়। রুমে যেয়ে দেখলো কিছু উপন্যাস বই টেবিলের উপর খুব সুন্দরভাবে সাজানো। বইগুলোর ওপরে তার কিছু পুরনো ছবি পড়ে আছে। ম্যাডাম যেন খুব অসহায় লাগছিল, মনে হচ্ছিল জীবন থেকে আপন কেউ চলে গেছে। সকালে ঘুম ভাঙল পাখির কলকাকলিতে। গ্রামের এই মুহূর্তগুলো অসাধারণ। আমার বাড়িটা মোটামুটি অনেক সুন্দর, পুকুর আছে পাশে, তার সাথে তাল গাছ আর সুপারি গাছ অনেকগুলো। গ্রামটাকে দেখার জন্য ঘুরতে বের হলাম। গ্রামে 2টা বন্ধুর সাথে দেখা হলো, আর বাকিগুলো বিদেশে চলে গেছে। তাদের সাথে সময় কাটলো বেশ ভালো। অনেক দিন পর ফুটবল খেললাম। বাসায় এসে বাবার সাথে খাবার খেলাম। 5 দিন গ্রামে ভালোই সময় কাটলো, কিন্তু ম্যাডামের কথা মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যেত। মোবাইলটা বন্ধ থেকে এখনও খুলিনি, ভাবলাম আজকে রাতে খুলবো। আল্লাহ জানে কি অবস্থায় আছে মেয়েটা। এদিকে ম্যাডাম রাত হলে কান্না করতো আমাকে না দেখে, না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছিল। একদিন বিকালে বাসায় ঢুকে আমাকে খুঁজতে থাকে ইভা। ম্যাডাম ইভাকে, কি চাই আপনার? আরে রাগ করছেন কেন? শামীম বাসায় আছে, তার সাথে 5 দিন কোনো যোগাযোগ নেই, অফলাইন দেখাচ্ছে সবসময়। আপনার বয়ফ্রেন্ড কোথায় আছে আপনি জানেন না? বয়ফ্রেন্ড? কে বলেছে আপনাকে? কেন আপনাকে না প্রপোজ করলো, আপনিও তাকে জড়িয়ে ধরলেন? আরে ওইটা প্রপোজ ছিল না, জাস্ট আমাকে ফুল কিনে দিয়েছে আর আমি খুশিতে জড়িয়ে ধরেছি। বাই দ্য ওয়ে, আমি ওই ছেলেকেই ভালোবাসি আর বিয়ে করতেই চাই ওকে। এটা কখনো সম্ভব না আমি বেঁচে থাকতে। চৌধুরীকে
এই ইভা চৌধুরীকে চ্যালেঞ্জ করছেন? আমার লাইফে হার বলে কোনো শব্দ নেই। আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। ওই কথা না বলে বাসা থেকে বের হ। আর হ্যাঁ, শুনে ওই ছেলে শুধু আমাকেই ভালোবাসে, তোর মতো খাটাস কেনা। দেখা যাবে। ম্যাডাম মনে মনে নিজের উপর রাগ হতে থাকে। সব সময় আমি ভুল করে থাকি, আর ওই ছেলেটা সব কিছু মুখ বুজে সহ্য করে যায়। এরপর আমার মোবাইলে ফোন দেয়, বাট বন্ধ বলে। সারাদিন ট্রাই করে মোবাইল বন্ধ বলে। ম্যাডাম বিরক্ত হয়ে মোবাইল কেন বন্ধ? প্লিজ জান, মোবাইলটা চালু করো। আমি রাতে খেয়ে মোবাইল অন করতেই সাথে সাথে ম্যাডামের কল রিসিভ করতেই ম্যাডাম কান্না করে। তুই আমাকে একা রেখে চলে গেছিস, আমার জন্য একটু মায়া হয়নি তোর? আমি বললাম, আপনি তো বললেন চলে যেতে। এখন তুই কোথায়? আমি আমার গ্রামে বাসায় আছি। আমি এখন তোর কাছে আসতে চাই। ওই এখন রাত হয়ে গেছে, আসতে হবে না আপনাকে। আর আমি আপনার কাছেও কখনো যাব না। আপনি প্রতিদিন রাতে নেশা করেন আর রাত করে মাতাল হয়ে বাসায় আসেন। আমি এসব দেখতে পারবো না। ম্যাডাম কান্না করে। আমি আর কখনো ওইরকম করব না। ন্যাকামি বাদ দেন। আমি এক্ষুনি আসবো তোর কাছে, ঠিকানা বল। এখন রাত হয়ে গেছে, সকালে দেখা যাবে। না, আমি এখনই আসবো না, আমি নিজের কিছু করে ফেলবো। তাড়াতাড়ি ঠিকানা বলো। আমি ঠিকানা দিয়ে বললাম সাথে করে দারোয়ানকে নিয়ে আসতে। এরপর ম্যাডাম রাতেই আমার উদ্দেশ্যে গাড়ি করে আসতে থাকে। আমি ফোনে বলে দিলাম আমি তার জন্য রাস্তায় বসে থাকবো। রাস্তায় অনেকক্ষণ বসে থাকতেই একটা গাড়ি আসতে দেখলাম। রাত 1টা বেজে গেছে। এত রাতে ম্যাডামের গাড়ি বাদে অন্য কারো গাড়ি হতেই পারে না। গাড়িটা আমার কাছে এসে থামলো। ম্যাডাম গাড়ির ভিতর থেকে বলল, গাড়িতে বস তাড়াতাড়ি। দেখলাম ম্যাডামের সাথে কেউ নাই, একাই গাড়ি চালিয়ে চালিয়ে এসেছে। আপনি তাহলে একা এসেছেন? যদি কোনো সমস্যায় পড়তেন। এত কথা না বলে রাস্তা দেখা আমাকে, কোন দিকে বাসা তোর? আমি রাস্তা দেখিয়ে দিলাম। 2 মিনিটের মধ্যে গাড়ি চালিয়ে বাড়ির কাছে চলে আসলো। আপনি গাড়ি থেকে নেমে ওই পাশে একটু দাঁড়ান, আমি গাড়িটা পার্ক করে রেখে দিচ্ছি। আমি গাড়িটা সুন্দরভাবে রেখে ম্যাডামের কাছে গেলাম। অন্ধকার কিছু দেখাও যাচ্ছে। ম্যাডাম চেহারা এখনও ভালোভাবে দেখা হয়নি। ম্যাডামকে নিয়ে বাড়িতে চলে আসলাম। লাইটের আলোয় বাড়ির ভিতরটাই শুধু দেখা যাচ্ছিল। ম্যাডাম আমার বাড়ি দেখে, এই তো দেখি টিনের ঘর, ওইরকম ঘরে কখনো থাকিনি। আমি অনেক এক্সাইটেড এখানে থাকার জন্য। টিনের একটা ছোট্ট ঘর, তাও নড়বড়ে। একটা শুধু চৌকি আছে আর অনেক পুরনো একটা আলমারি। আব্বু কাকাদের বাসায় চলে গেছে। আব্বুকে বলছিলাম আঙ্কেলের মেয়ে আসবে। ম্যাডামকে নিয়ে ঘরে ঢুকলাম। আমার ছোট্ট ঘরটা ভালোভাবে দেখছিল ম্যাডাম। আমি নিচে বিছানা করছিলাম, এমন সময় আমার কাঁধে হাত দিয়ে, আমার অনেক খিদা লেগেছে। ঘরে কোনো খাবার নাই ম্যাডাম, রান্না করতে হবে, আপনি অপেক্ষা করতে পারবেন তো? আর হ্যাঁ, তাও শুধু ডিম ভাজি। ম্যাডামের দিকে ঘুরে তাকালাম, দেখলাম অনেক শুকিয়ে গেছে। টমেটোর মতো গালগুলো হালকা চুপসে গেছে। ম্যাডাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। করুণ কণ্ঠে বলে উঠল, তুই আমাকে একা রেখে চলে আসছিস, আমি তোকে অনেক মিস করছি। ধীর গতিতে যেভাবে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো, আমি চুলগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। আমি তাকে ছাড়িয়ে রান্নাঘরে গেলাম, সাথে 2টা ডিম নিয়ে। পেঁয়াজ, মরিচ, একটু হলুদ আর লবণ দিয়ে 2টা ডিম একসাথে মিশ্রণ করলাম। মাটির চুলা, অনেক আগে রান্না করতাম, তাই জানা আছে কিভাবে রান্না করতে হয়। ডিম ভেজে একটা প্লেটে ভাত আর ডিম ভাজি দিলাম ম্যাডামকে খেতে। ম্যাডাম চকিতে বসে খাচ্ছে আর আমি তাকিয়ে আছি। একটু খেয়ে আমার দিকে তাকিয়ে, তুই খাইছিস? আই এম তো অবাক, এই প্রথম ম্যাডাম আমার কেয়ার করে খাওয়ার কথা জিজ্ঞেস করলো। আমি প্রথম মাথা নাড়িয়ে হ্যাঁ জানিও, আবার সাথে সাথে না করলাম। ম্যাডাম হাসি দিয়ে, কাছে আস, আমি তোকে খাইয়ে দিই। থাক, খাওয়াতে হবে না, আপনি খান। ম্যাডাম বসা থেকে উঠে হাত ধরে টেনে নিয়ে বসালো। এরপর নিজ হাতে লোকমা আমার মুখে তুলে ধরলো। ওই হা কর। আমি অনিচ্ছা সত্ত্বেও হা করলাম। আঙুলে স্পর্শ পাচ্ছিলাম আমার ঠোঁটে। আমি 3টা লোকমা খেয়ে উঠে গেলাম। আপনি খান, আমার ক্ষুধা নাই। এরপর নিচে শুয়ে পড়লাম। এখন বর্ষা মৌসুম, তাই চারিদিকে বর্ষার পানিতে পরিপূর্ণ, আর রাস্তাঘাট সবকিছু কর্দমাক্ত, আর ঘন ঘন বৃষ্টি হয়। শুয়ে থাকতেই ঝুম বৃষ্টি নামলো। টিনের চালে ঝুমঝুম শব্দ হচ্ছে। ম্যাডাম খাওয়া শেষ করে চিত হয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথম বৃষ্টির চালের মধ্যে ওইরকম শব্দ শুনছি, অনেক ভালো লাগছে। টিনের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে ঘরে। হঠাৎই কারেন্ট চলে যায়। খুবই অন্ধকার চারদিকে হয়ে উঠল। অন্ধকারে বৃষ্টির রিমঝিমি শব্দটা আরও অনেক বেড়ে গেছে মনে হলো। হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করলাম। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে কেঁপে উঠল ম্যাডামের কোমল শরীরের স্পর্শে। একটু পরই
ম্যাডাম আমার বুকে, ঠোঁটে, কপালে ধীরে ধীরে তার ঠোঁটের স্পর্শ করছিল। আমি যেন প্রতিটি ছোঁয়াতেই আসক্ত হয়ে যাচ্ছি তার মাঝে। আমি চুলে ধরে আলতো চাপে ম্যাডামের ঠোঁটের সাথে এক করে দিলাম। অজান্তেই তার পেটে হাত বুলাতে থাকি। ম্যাডাম পাগলের মতো চুমু দিতে থাকে। হঠাৎ বিজলির আওয়াজে আমি সাথে সাথে ম্যাডামকে সরিয়ে দিলাম। ম্যাডাম, এটা পাপ হচ্ছে। বিয়ে করা বাদে এসব করা পাপ। ম্যাডাম কোনো কথা না শুনে ধাক্কা দিয়ে ফেলে আমার উপর বসে পড়ে। আমি ঠাস অনেক জোরে থাপ্পড় দিলাম। কথা কানে যায় না। বিয়ে বাদে এসব করা পাপ। ম্যাডাম একটা অদ্ভুত কণ্ঠ। তাহলে এখনই বিয়ে কর আমাকে, তারপরও আমাকে আদর করে এই মুহূর্তে। অন্ধকারে কিছু দেখছিও না। আমি বুঝলাম ম্যাডামের পুরাই ঘোরের মাঝে আছে। এই সুযোগে উল্টা পাল্টা কিছু করলে চলবে না। আমার মন বারবার চাচ্ছে তাকে আদর করি, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। তাই উঠে বৃষ্টির মাঝেই বাইরে চলে গেলাম। বাড়ির পাশে একটা বিশাল বড় আম গাছ আছে, সেখানে গিয়ে বসে রইলাম। অনেকক্ষণ পর বৃষ্টিও থেমে যায়। ফজরের আজান দিচ্ছে। চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। কারেন্টও চলে আসে। আমি ঘরে ঢুকে দেখি ম্যাডাম নিচে ঘুমাচ্ছে। আমি ভিজা কাপড় পাল্টে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি ম্যাডাম ঘুমাচ্ছে। কাল জার্নি আর এত রাত জাগার কারণে এখন মরার মতো পড়ে ঘুমাচ্ছে। আমারও অনেক ঘুম পাচ্ছে, তাই চকিতে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই। ঘুম ভাঙলো কারিমার ডাকে। এই যে আপনাকে বাবা ডাকছে। আমি উঠে বাবার কাছে গেলাম। শামীম, বাজারে থেকে কি আনবো বলতো? আব্বু, ম্যাডামের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুই তখন ঘুমাচ্ছিলি। এখন তাড়াতাড়ি বল, বাজার থেকে কি আনবো? নদীর মাছ আনিও, আর আমার জন্য জ্বরের ওষুধ নিয়ে আইসেন। আব্বু কপালে হাত দিল। আব্বু, হালকা জ্বর আছে। আব্বু চলে গেল বাজার করতে। কারিমার কাছে এসে কপালে গলায় হাত রেখে, কাল রাতে বৃষ্টিতে ভিজলা কেন? তাই জ্বর উঠেছে। আমার অনেক রোমান্টিক মুড চলে আসছিল, তাই মাঝরাতে বৃষ্টিতে ভিজেছি। শোন, আমাকে গোসল করতে হবে। এখন সাথে তো কাপড় আনিনি, আর কোথায় গোসল করব? কাল রাতে তো আমাদের মাঝে কিছু হয়নি। কারিমা রাগী দৃষ্টিতে তাকালো। কাপড় পাবো কোথা থেকে? তাকে নিয়ে কাকির বাসায় গেলাম। কাকিমার কাছ থেকে একটা পুরনো শাড়ি আনলাম। তাছাড়া কাকিমার কোনো মেয়ে নাই, তাই জামাও নাই। আমি তাকে টিউবওয়েল দেখিয়ে এখানে গোসল করতে হবে। এমন খোলা জায়গায় কিভাবে গোসল করব? আর আমি টিউবওয়েল চেপে বালতি ভরতে পারবো না। আপনি পারেনটাকে শুধু আমাকে মারতেই পারেন ম্যাডাম। কি? আমি শুধু তোকে মারতেই পারি? দাঁড়াও, এক্ষুনি আদর করব। বলেই কাছে আসতে থাকে। আমি তাকে থামিয়ে, হয়েছে, আমার আদর লাগবে না। টিউবওয়েল চেপে পানিতে বালতি পরিপূর্ণ করে দিলাম। এখানে আমি বাদে কেউ নাই, আপনাকে কেউ দেখবে না। তাড়াতাড়ি গোসল করেন। তুই তো বলতে গিয়েও থেমে গেল। আমি বুঝলাম না কিছু। ওই ঘুরে দাঁড়া, আমার শরীরের জামা খুলবো। আমি একটু দাঁড়িয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ চিগলিয়ে, ওই কোথায় যাচ্ছিস? আমার ভয় হয়। এখানে থেকে আমাকে পাহারা দে। কি নির্জন একটা জায়গা, আর আমি জীবনে এমন খোলা পৃথিবীর নিচে গোসল করিনি। আমি ঘুরে তার দিকে তাকালাম। দেখলাম জামা দিয়ে বুকের সামনে ঘুরে রেখেছে, পুরো পিঠ দেখা যাচ্ছে। একটা অজানা ভালো লাগা কাজ করছে দেখতে তাকে। আমি চোখ ঘুরিয়ে নিলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মাথায় পানি ঢালছে। কিছুক্ষণ পর হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিয়ে, এই যে মিস্টার, এখানে আসেন। আমি কাছে গেলাম। আমার শাড়িটা ঠিক করতে সাহায্য করতো। আমি অবাক হলাম। নায়ক শাকিব খান, অপু বিশ্বাস শাড়ি ঠিক করে পরিয়ে দিয়েছে দেখেছি মুভিতে, আর অনেক গল্পেও পড়েছি, তবে বাস্তব জীবনে এমন মুহূর্তে পড়তে হবে জানা ছিল না। আর মেয়েদের শাড়ি ঠিক করা নিয়ে বিন্দুমাত্র জানা নেই আমার। ম্যাডাম, কি করব এখন আমি? নিচে বসে শাড়ির কুচিগুলো ভাঁজ কর। আমি নিচে বসতেই নাভির দিকে চোখ পড়ল। কিছুক্ষণ পর ম্যাডাম মাথায় থাপ্পড় দিল। মনে হলো আমার হুঁশ ফিরেছে। কোথায় তাকিয়ে আছিস তুই? আমি লজ্জায় পুরো চুপসে গেলাম। পৃথিবীর যত বড় সাহসী, শক্তিশালী পুরুষ হোক না কেন, সে নারীর সৌন্দর্যের কাছে দুর্বল। আমি শাড়ি কুচি ভাঁজ করব কি তা মাথায় ঢুকছে না। আমি যেন কোনো গোপন সৌন্দর্য দেখার মাঝে আসক্ত। সরু পেটের নিচে ছোট্ট ছিদ্রটা যেন কোনো অসাধারণ কারিগর নিপুণভাবে তৈরি করেছেন। আমি শাড়ির কুচি ভাঁজ করে উঠে চলে যাচ্ছিলাম। ওই কোথায় যাচ্ছিস? কাছে আয়। আমি কাছে যেতেই শাড়ির কুচিগুলো ধরিয়ে, নে পরিয়ে দে। ম্যাডাম আপনি নিজে পড়েন, আমি পারবো না। ম্যাডাম খুব সূক্ষ্ম চোখে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি হাঁটু গেড়ে বসে নাভির নিচে গুজে দিলাম কুচিগুলো। ম্যাডাম ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছিল। আমি উঠে চলে আসলাম। একটু পর ম্যাডাম আমার কাছে এসে
ভিজা জামাগুলো হাতে দিয়ে নাও, রোদে শুকাতে দাও। আমি বাড়ির টাঙানো দড়িতে শুকাতে দিলাম। ম্যাডাম পুরো গ্রামের মেয়েদের মতো লাগছে, বাট অনেক সুন্দর লাগছিল, যদিও শাড়িটা পুরনো ছিল। বাবা বাজার থেকে ট্যাংরা মাছ আর ছোট্ট মাছ আনে। অবশ্য বাবাই রান্না করে। বাবা, আমি, কারিমা একসাথে খাবার খেলাম। খাবার শেষ করে কারিমাকে নিয়ে পুকুর পাড়ে গেলাম। সেখানে একটা ঘাট ছিল, যদি কেউ তেমন আসে না পুকুরটাতে। অনেক আগে আব্বু এখানে মাছ চাষ করতো, এখনও করে, তবে অন্য কেউ, তার জন্য বাবাকে টাকা দিতে হয়। পুকুরের চারদিকে জংলা হয়ে আছে, ঘাটটাতে নিচের দিকে শ্যাওলা পড়ে আছে, আরে আশেপাশের আগাছা পাশে গ্যাসে পড়ে আছে। ঘাটটা অনেক আগের, আমার দাদার আমলের হবে হয়তো। এখানে কেউ গোসল করে না, কারণ গ্রামে পুকুরের অভাব নাই। তাছাড়া আমার বাড়িটা অন্য কেউ এমন দূরের পুকুরে গোসল করতে আসে না। সেই ঘাটটাতে গিয়ে দুজনে পাশাপাশি বসলাম। আমি উঠে গিয়ে 2টা পিক তুললাম কারিমার, এরপর আবার গিয়ে পাশে বসে পড়লাম। ম্যাডাম তাল গাছে বাবুই পাখির বাসা দেখে আমাকে বলল, ওই বাসাগুলো এনে দিতে পারবা আমাকে? আমি এত বড় গাছে উঠতে পারবো না, আর পাখি বাসা আনলে পাখি কান্না করবে, ওরা কত কষ্ট করে বাসায় বানায় আপনি জানেন? ম্যাডাম বাচ্চা কণ্ঠে, আছে তো, অনেক বাসা আছে, আমি একটা নিলে কি হবে এমন? আপনি যাই বলেন, এত বড় গাছে ওঠা আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম মুখ কালো করে বসে রইল, আর একটু পরপর পাখির বাসাগুলোর দিকে তাকাচ্ছে। মেয়েদের মন রেখে চলাটা অনেক কঠিন ব্যাপার। আমি বিকেলে একটা বন্ধুকে দিয়ে পাখির বাসা জোগাড় করলাম। পাখি বাসা হাতে ছবি ফেসবুকে পোস্ট করলাম। বাসায় গিয়ে ম্যাডামের হাতে দিলাম, অনেক খুশি হলো। আমি জিজ্ঞেস করলাম, কি করবেন এটা দিয়ে? আমি বাসায় নিয়ে যাব। তারপর দিন সকালে বাড়ির সামনে অনেক মানুষের ভিড় দেখলাম, আর দেখলাম কয়েকটা গাড়িও আছে। এমন সময় গাড়ি থেকে নামতে দেখলাম, যাকে দেখে অবাক হলাম, প্লাস বিপদে পড়লাম। প্রিয়ার চোখের জল যদি আসে, আপনাকে হারানোর ভয়ে, আপনাকে দেখার ইচ্ছার প্রবল আকাঙ্ক্ষায়, অথবা মানতে না পারা অন্য একটা মানুষের পাশে দেখে, তাহলে মেনে নেন ওই মেয়েটাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, একটা নারীর কথা হাসি, সৌন্দর্যে বা অভিনয়তে ছলনাময়ী হতে পারে, কিন্তু চোখের জল ছলনা করতে জানে না, যেটা সঠিক অনুভব আর কষ্ট থেকেই আসে। আর যেই নারী চোখের জল দিয়ে অভিনয় করতে জানে, ওটা নারী নয়, বিষাক্ত রমণী। দেখলাম গাড়ি থেকে ইভা নামছে। সে আমাকে দেখেই আমার কাছে এসে, আপনি আমার মেসেজে রিপ্লাই দেন কেন, আর হঠাৎ গ্রামে কেন চলে আসছেন? আপনার নাম্বারটা আমার কাছে নেই, প্লিজ নাম্বারটা দিবেন। আপনি এখানে আসছেন কেন? আগে আপনার বাসায় নিয়ে চলেন। চিন্তায় পড়ে গেলাম। তাকে এখন বলতেও পারবো না চলে যেতে, না হলে ব্যবহারটা খুবই খারাপ হয়ে যাবে। তাই উপায় না পেয়ে সাথে করে নিয়ে আসলাম বাসায়। সে আমার ছোট্ট টিনের ঘর দেখে। ওয়াও, এটা তোমার বাসা? আমার তো দেখে অনেক ভালো লাগছে। যাক, কয়েকদিন টিনের ঘর থাকতে পারবো। আমি এর আগে কখনো এরকম ছোট্ট টিনের ঘরে থাকিনি, মজা আয়েগা। আমি ভাবছিলাম কিছুক্ষণ থেকে হয়তো চলে যাবে, এ তো দেখে এখানে থাকার ডিসিশন নিয়েছে। এমন সময় ম্যাডাম রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। ম্যাডাম ইভাকে দেখেই, ওই তোর এখানে কি? ইভা আমার দিকে তাকালো। ওই হেড দিকে তাকিয়ে লাভ নেই, চলে যায় এখান থেকে। আমি ম্যাডামকে একটু দূরে নিয়ে, ওই মানুষের সাথে কেউ এরকম ব্যবহার করে? কত দূরে থেকে এখানে আসছে, আপনি বলেন কিভাবে বলি চলে যেতে? ম্যাডাম কিছুক্ষণ ভেবে, ঠিক আছে, বাট তুই এর থেকে দূরে থাকবি, মনে থাকে যেন। আমি ইভাকে ঘরে আসতে বললাম। বলার সাথে সাথে ঘরে ঢুকে যায়। এইরকম সময় মোবাইলে কল আসলো। দেখলাম আকাশের কল। রিসিভ করতেই, দোষ, আমি তোর বাসায় রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে যা। আমি অবাক হলাম, আচ্ছা দাঁড়া আমি আসতেছি। গিয়ে দেখলাম মন খারাপ করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে, তুই এখানে কেন? কেন, তোর বাড়ি আসে কি ভুল হয়েছে? আরে সেটা বলতেছি না, আমার জন্য এসেছিস নাকি অন্য কারণ আছে? দোস্ত, অনেক বড় কাহিনী, পরে বলবো। জার্নি করতে টায়ার্ড এখন, তোর বাসা নিয়ে যা। এবার চিন্তাটা আরও বেড়ে গেল। এতগুলো মানুষ কই থাকতে দিব? একটু সময় হেঁটে আমি আর আকাশ দুইজনই বাড়িতে গিয়ে টাসকি খেলাম। ঘরে মনে হয় ভূমিকম্প চলতেছে। ঘরে গিয়ে দেখলাম ম্যাডাম আর ইভা দুইজনই চুল টানাটানি করতেছে, মনে হচ্ছে চুল টেনে তুলে ফেলবে। আমি আর আকাশ দুজনকে আলাদা করে দিলাম, আর বললাম পরের বার এইরকম ঝগড়া করলে দুইজনকেই বাসা থেকে বের করে দিব। এমন সময় মোবাইলে কল আসলো, দেখলাম মিনহা। কল রিসিভ করতেই, ভাইয়া, আমি আপনাদের বাসার রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে যান। আমি যেন এবার আকাশ থেকে পড়লাম। আরে বাড়ি দেখে লেডিস হোস্টেল হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়ে আছে। ওকে এখানে আনতে পারবি না? না হলে আমি চলে যাব।
আমি হাসি দিয়ে চলে যা, আটকে রাখছে কে তোকে? তুই যেমন আমার বন্ধু, মিনহা আমার বন্ধু। কিছুক্ষণ পর আমি মিনহাকে সাথে করে বাসায় নিয়ে আসলাম। তার কিছুক্ষণ পর বাবা আসলো। বাবাকে দেখে সবাই সালাম দিল। সবাই একসাথে ভালো আছে কিনা জিজ্ঞেস করলো। সবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাবা বাজার করতে চলে গেল। বাইরে চেয়ার দিলাম বসার জন্য। সবাই একসাথে বসলাম। মিনহার দিকে তাকিয়ে খেয়াল করলাম বারবার আকাশের দিকে তাকাচ্ছে, বাট আকাশ মিনহার দিকে কোনো মনোযোগ নাই। এমন সময় আকাশ বলল, শামীম, বসে থাকতে বোরিং লাগছে, এখন তো বর্ষাকাল, দোস্ত নৌকা নিয়ে ঘোরা না। মিনহার কথায় সায় দিয়ে, হ্যাঁ শামীম ভাইয়া, অনেকদিন নৌকা দিয়ে ঘোরা হয় না, আমিও চাই নৌকায় ঘুরতে। আচ্ছা সবাই এখানে থাকো, আমি একটা নৌকার ব্যবস্থা করি। কাকাগোর বাসায় গেলাম। কাকার কাছে বলাতেই নৌকা নিয়ে যেতে বলল। কাকা নৌকা দিয়ে নদী থেকে মাছ ধরে। নৌকা মোটামুটি বড়ই, 6 জন লোক সহজেই ঘুরতে পারবে। আকাশ মেঘলাটে, সূর্যটা যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। মনে হয় ধরায় কিরণ দিতে তার লজ্জা লাগে, তাই বারবার মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। সবাইকে একসাথে নৌকায় গিয়ে উঠলাম। আমি নৌকার বৈঠা বাইতে শুরু করলাম। একটু পথ যেতেই নদীর মাঝপথে নৌকা চলছে নীরব গতিতে, আর আমার বৈঠা ছলাৎ ছলাৎ আওয়াজ হচ্ছে। অনেক দিন পর নৌকা ওঠাতে ভালোই লাগছে আমার। ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে, তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। হঠাৎ মুখে পানি পড়াতে কেঁপে উঠলাম। দেখলাম কানিমা হাতে পানি নিয়ে আমার দিকে ছুঁড়ে মারছে আর হাসছে। আমিও তাকে পানি ছুঁড়ে মারলাম। এভাবে সবাই একজন আরেকজনকে পানি ছুঁড়ে মেরে মজা নিচ্ছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম সবাই প্রায় ভিজে গেছে। সবাই কাপড় ভিজিয়ে ফেললা, তোমাদের এখন পরার জন্য কাপড় দিব কোথা থেকে? আকাশ না হয় আমার কাপড় পরে ম্যানেজ করে নিব, তোমরা লেডিসদের জন্য কাপড় আনবো কোথা থেকে? সমস্যা নেই, মার্কেট থেকে কিনে নিব। নৌকা দিয়ে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে মার্কেটে গেলাম। আমি আমার শামীম সবার সাইজ অনুযায়ী কাপড় কিনে বাসায় ফিরে আসার সময় গ্রামের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। দোষ, আজকে ফুটবল খেলা আছে, তুই তো ভালোই খেলতে পারিস, খেলবি তুই? ম্যাচ জিততে পারলে রাতে বিরিয়ানি খাওয়া হবে। আকাশ আমাকে বলল, দোস্ত আমিও খেলতে চাই। হ্যাঁ খেলবো, সাথে আমার বন্ধু খেলবে। আমি 500 টাকা হাতে দিয়ে, নে ধর। আর খেলা হবে কোন সময়? বিকেলে দক্ষিণ পাড়ার মাঠে হবে, আমি তোদের জন্য জার্সি পাঠিয়ে দেব, রেডি হয়ে চলে আসিস। শামীম আসার সময় আর 500 টাকা দিয়ে দিল। ছেলেগুলো খুশি হয়ে চলে গেল। বাসায় আসতেই দেখি মিনহা আর ইভা একসাথে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মারবে। আমি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাদের তুই গাধার কি কমন সেন্স বলতে কিছু নাই? ওই গাধা কাদের বলছেন? কথা নেই বার্তা নেই, অচেনা মানুষের বাড়িতে উটকো ঝামেলা হয়ে আসছেন, আবার তার উপরে বড় বড় কথা। মিনহা রেগে বলল, দুইটা মানুষ সকাল থেকে ভিজে কাপড় পরে আছে, এতক্ষণ লাগে আসতে? আমরা ঝামেলা হতে পারি, তবে আপনার জন্য না যাই এর তো সমস্যা হচ্ছে না। ভেংচি কেটে শামীমের কাছ থেকে কাপড় ব্যাগ থাবা মেরে দুজনে টিউবওয়েলের দিকে চলে গেল। আর ম্যাডাম ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কালকে রোদে দেওয়া কাপড় পরে আছে। যদিও রোদ ছিল না, বাতাসেই শুকিয়ে গেছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বিকাল হতেই আমাকে আর আকাশকে 2টা বাচ্চা জার্সি দিয়ে গেল। আমি আর আকাশ জার্সি পরে রেডি হয়ে বাইরে বের হতেই 3জনই প্যান্টের দিকে তাকিয়ে হাসতে থাকে। কি লুচ্ছি মেয়েরে! হাসার কি আছে, আমরা খেলতে যাব তাই এরকম কাপড় পরেছি, আর খেলায় সব ছেলেরাই পরে, আমাদের দেখে হাসাহাসি করার কিছু নাই, জোকার না আমরা। কারিমা আমার কাছে এসে, আমি যাব তোর সাথে, আমি খেলা দেখবো, প্লিজ আমি যাব, না করো না। যেতে পারবা, তবে ভদ্রমের মতো থাকতে হবে, হাসাহাসি দুষ্টমি করতে পারবে না। আমি, কারিমা আর আকাশ একসাথে মাঠের দিকে যাচ্ছি। ইভা আর মিনহা তাড়াতাড়ি হেঁটে এসে, শুধু ম্যাডাম খেলা দেখতে মন চায়, আমার চায় না? আমিও যাব আমার জানের খেলা দেখতে। আমি অবাক হয়ে, জান আবার কে? না মানে কিছু না, এমনি বললাম। অচেনা বলেই কারোর গুরুত্ব নাই আমার প্রতি। আরে আপনিও চলেন, তবে ভদ্রমের মতো মনে রাখবেন এটা গ্রাম, শহর না। রাস্তায় দিয়ে যাওয়ার সময় সবাই আমাদের দিকে তাকিয়েছিল। 3জনকে মাঠের আরও কয়েকটি মেয়ের সাথে বসিয়ে দিয়ে খেলার জন্য মাঠে নামলাম। বৃষ্টি হওয়াতে মাঠ পিচ্ছিল আর কর্দমাক্ত ছিল।
খেলার সময় দেখলাম আকাশ ভালো দৌড়াতে পারে আর ভালোই খেলছে। আমি একটু দৌড়াতেই জানটা যায় অবস্থা। হাফ টাইম হয়ে গেল, কোনো দলের গোল হলো না। পানির বোতল থেকে পানি খেতে খেতে আমি আর আকাশ তাদের কাছে গেলাম। কাছে যেতেই কি শরীরে কি শক্তি নাই নাকি? একটু খেলেই 10 মিনিট দাঁড়িয়ে থাকোস। কথাটা কেমন জানি খারাপ লাগলো। হাফ টাইম আর আকাশ গোলপোস্টে আমাকে বল দেয়। পুরা পেনাল্টিক শট পেলাম মনে হয়। অনেক জোরেই মারলাম, বাট গোল হলো না, বারের উপর দিয়ে চলে গেল। বেশি শক্তি দেখাতে গেলে যা হয় আর কি। সবাই মাথায় হাত দিয়ে ফেলে, কেউ কিছু বলেনি, হয়তো শহর থেকে আসাতে তাই কিছু বলেনি। গ্রামের ছেলেদের হাত চলার থেকে মুখ চলে বেশি। ভেবেছিলাম গাল হয়তো দিবে, বাট সবাই মন খারাপ নিয়ে খেলতে থাকে। খেলার সময় আমি আকাশের কাছ থেকে আবারও বল পেলাম, তবে গোলপোস্টে না, এর থেকে অনেকটা দূরে। লক্ষ্য একটাই, আমাকে গোল একটা দিতেই হবে, না হলে সবার কাছে খারাপ হয়ে যাব। অনেক আগে ভালো খেলতাম, সর্বোচ্চ শক্তি দিয়ে নেইমার আর মেসির মতো বল কাটিয়ে গোলপোস্টে কিক করলাম। ভাবছিলাম গোল, বাট হলো না। থেম বলে পেনাল্টি কিক পেলাম। পেনাল্টি করতে দিল আকাশকে, কারণ অনেক ভালো খেলছে। আকাশ মাটিতে সেলাম করে কিক করতেই গোল হলো। সবাই আনন্দে একসাথে মেতে উঠলাম। খেলার টাইমও শেষ হয়ে যায়। দুইজনের অবস্থা খুব খারাপ ছিল, কাদায় মেখে অবস্থা খারাপ। মেয়ে 3টা এবং আমি আর আকাশ একসাথে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকি। শামিম, লাস্ট কিক না করলে হেম বল পেতো না। বাদ দেন, গোল তো দিছে আকাশ, সো আকাশেরই সবচেয়ে ভালো খেলছে। ম্যাডাম আর কিছু বলল না, শুধু আর চোখে একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। আর ইভা সেটা খেয়াল করে রাগে ফুঁসছে। বাসায় এসে গোসল করে ফ্রেশ হতেই মাগরিবের আজান দিল। এমন সময় 2টা বাচ্চা এসে ভাইয়া বিরিয়ানি খাওয়ার জন্য চলেন। বাচ্চা 2টার সাথে বিরিয়ানি খেতে গেলাম। খাওয়া দাওয়া করে বিরিয়ানি বাড়িতেও নিয়ে আসলাম। লেডিসগুলোকেও খেতে দিলাম। রাতে তাদের সাথে কাকিকে থাকতে বললাম ঘুমানোর জন্য। আমি আর আকাশ কাকিগো বাসায় চলে গেলাম রাতে ঘুমানোর জন্য। খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরে গেলাম, গিয়ে দেখি ম্যাডাম ঘুমাচ্ছে। ধীর পায়ে হেঁটে কাছে গিয়ে কানে ফিসফিস কণ্ঠে ম্যাডাম ম্যাডাম বলতেই চোখ মেলল। তাকে ইশারা করে বুঝালাম আমার সাথে আসতে। ম্যাডাম শোয়া থেকে বাইরে আসলো, টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে আমার কাছে এসে এত সকালে ঘুম ভাঙালি কেন? আগে আমার সাথে চলেন আর জুতোগুলো খুলে রেখে দেন। সকালে খালি পায়ে হাঁটা শরীরের জন্য ভালো। ম্যাডাম আমি খালি পায়ে হেঁটে চললাম একসাথে। পূর্ব দিকে শেষ পুকুরে কিনারায় দুজনে একসাথে গিয়ে দাঁড়ালাম। সকালে সূর্যের আলো যেন মনে প্রশান্তি ছোঁয়া দিচ্ছে। লাল রক্তিম সূর্যটা অসাধারণ। আমি পকেট থেকে 2টা পায়েল বের করে ম্যাডামকে দেখালাম। কাল মার্কেটে থেকে কাপড় কেনার সাথে ম্যাডামের জন্য পায়েলও কিনে নিয়েছিলাম। আমার জন্য? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম, তার হাতে দিয়ে দিলাম। সে পায়েল 2টা দেখে অনেক সুন্দর তো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নাও এখন পরিয়ে দাও আমাকে। পায়েল 2টা কালো ছিল, তবে সাদা সাদা কাচের পুঁতি দিয়ে নকশা করা ছিল। আমি পরিয়ে দিলাম, অনেক সুন্দর লাগছিল। আরও কিছুক্ষণ থেকে বাসায় এসে শুনলাম ইভা নাকি চলে গেছে। বুঝলাম না, কিছু না বলেই এভাবে হুট করে চলে গেল। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। দুপুরের দিকে শুয়ে আমি আর আকাশ গল্প দিচ্ছিলাম। এমন সময় মিনহা আর কারিমা ওই তাড়াতাড়ি বাইরে আসো। বাইরে এসে দেখি আমাদের বাড়ি থেকে একটু দূরে অনেক মানুষের ভিড়। গিয়ে দেখলাম একটা লোক সাপের খেলা দেখাচ্ছে। সেটাই দেখার জন্য বাচ্চা, বৃদ্ধ, মহিলা সবাই ছুটে এসেছে। গ্রামে সচরাচরই সাপুড়িদের চোখে পড়ে। তারা শুধু সাপ ব্যাগের ঝোলা থেকে বের করে দেখায় আর তার বিনিময়ে সবার থেকে 10 টাকা, 5 টাকা আর যে যা দেয় আর কি। ম্যাডাম আমার পাশে, আকাশের পাশে মিনহা। লোকটা সাপ বের করলো, কী সাপ জানি না, তবে দেখতে ডোরা সাপের মতো, হলুদের মধ্যে কালোর ডোরা কাটা। দেখলাম সাপটা ভয়ঙ্করভাবে নিঃশ্বাস ছাড়ছে, অনেকটা গরুর মতো। বুঝলাম এটা ডোরা সাপ না। সাপুরি লোকটা বলল একটা দেখতে ডোরা সাপের মতো, তবে এটা ডোরা সাপ না। এই সাপ গাছের গর্তে থাকে, মানুষকে কামড়ালে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হঠাৎই সাপটা লাফ দিয়ে মানুষের কাছাকাছি চলে আসে। ম্যাডাম ভয়ে আমাকে ধরে চোখ বন্ধ করে রাখে। মিনহাও একইভাবে আকাশকে ধরে, বাট আকাশ সাথে সাথে ছাড়িয়ে চলে যায়। মিনহাও তার পিছু পিছু যেতে থাকে। গিয়ে হাতে ধরতেই ঠাস, দেখলাম মিনহা কান্না করছে। আমি তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাই। কিরে, তোদের দুজনের মধ্যে সমস্যা কি? তুই মিনহাকে মারলি কেন? কারিমাও চলে আসে। মিনহা কান্না করছে আর আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। তোদের দুজনের মধ্যে কি হয়েছে বলবি আমাকে? এরপর 3জনে মিলে পুকুর পাড়ে ঘাটে এসে বসলাম।